বাংলা সাহিত্যের আকাশে কবি ও প্রাবন্ধিক ডক্টর ব্রজেন্দ্রনাথ ধর এক উজ্জ্বল নক্ষত্র। বড়দের পাশাপাশি শিশু কিশোরদের জন্য তিনি রচনা করেছেন একরাশ শিশু সাহিত্য। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধে তিনি খুবই সাবলীল। পরিবেশ বিজ্ঞানে এমফিল ও পরিবেশ দর্শনে পিএইচডি করায় তার লেখায় হাসি, মজা, কৌতুকের পাশাপাশি উঠে এসেছে পরিবেশ সচেতনতা কিংবা বিজ্ঞানের কথা। উপন্যাস, গল্প, প্রবন্ধের পাশাপাশি লিখে ফেলেছেন প্রায় ১ ডজন ছড়া গ্রন্থ। উল্লেখযোগ্যদের তালিকায় আছে ঝালমুড়ি আর কালমুড়ি, গদ্য ছড়ার গাছ, বটরাজ্যে জট, লিমেরিক যাচ্ছে পার্লামেন্টে ইত্যাদি। তার ছড়ায় উঠে আসে সবুজ গ্রাম বাংলার নিটোল ছবি, আটপৌরে শব্দাবলী, ছোটদের স্বপ্ন আর ছোটদের ভালো লাগার অজস্র উপকরণ। দীর্ঘদিন ধরে সম্পাদনা করছেন টাটাইটো নামে একটি ছিমছাম পত্রিকা। তার ছড়া, কবিতা, গল্প ইত্যাদি পাঠক সমাজে নন্দিত ও আদৃত হয়েছে। সেই পাঠকপ্রিয় শিশু সাহিত্যিক ব্রজেন্দ্রনাথ ধরের মুখোমুখি হয়েছেন নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের পক্ষ থেকে বিশিষ্ট কথাশিল্পী সৌমেন মিত্র। নমস্কার, আমি এসেছি নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার পক্ষে আলোর ফুলকি একজন সদস্য হিসেবে। আমার সামনে বসে আছেন বিশিষ্ট কবি ব্রজেন্দ্রনাথ ধর। আমরা আজ এই বিশিষ্ট কবির কাছে আমাদের অনেক প্রশ্ন আছে বা অনেক গল্প আছে, যেগুলো তার কাছে আমরা বলবো, তিনি আমাদের সেই গল্পগুলো শোনাবেন। অবশ্যই। নমস্কার। নমস্কার। আসতে কোনো অসুবিধা হয় না? না, অনেক দূর। আর কোথায়, এখন মনে হয় অনেক দূর। আসলে মনের যদি কাছাকাছি আছে তখন দূরও নিকট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তার মানে নিকটকে বন্ধু করে নেয়। আমাদের সাহিত্য ধর্মই তো এই। এটা ঠিক, এটা ঠিক। ঠিক আছে। আচ্ছা, আপনি এই যে আপনার সারাটা দিন কিভাবে কাটে? আসলে সারাটা দিন কাটার এখন আমার যেভাবে কাটে, আসলে আমি সম্প্রতি অবসর নিয়েছি। আমি শিক্ষকতা করতাম। এখন পড়াশুনো এবং লেখা এবং এছাড়াও যেহেতু আমাদের একটা আপনার কনস্ট্রাকশন ফার্ম রয়েছে, সেই ফার্মেও আমাকে মাঝে মাঝে জায়গায় যেতে হয়। যেমন গতকালই আমি একটা জায়গায় গেছিলাম, সারাদিন আমার ওখানেই কেটেছে। কিন্তু যেটুখানি আমি সময় পাই, আমি ধরুন লেখা এবং বিশেষ করে পড়াটা, বিভিন্ন ধরনের পড়ার ভিতর থাকতে অনবরত চাই, কিন্তু বর্তমান সময় সেইভাবে থাকতে দেয় না। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের যৌথ পরিবারের মতোই আমরা একই বাড়িতে, আমরা এখনো ওই 7 ভাই আমরা বসবাস করি। বড়দা গত হয়েছেন, বড় বৌদি, বাদ বাকিরা আমরা সব এক জায়গায় থাকি। তার ভিতর এক দাদা বাইরে থাকেন, বাদ বাকিরা আমরা সব এক জায়গায় থাকি। আর আমি যেহেতু সবার ছোট, সুতরাং অনেক যে দায়িত্ব সেগুলো কিন্তু আমাকেই পালন করতে হয়। আজকাল তো সব একান্নবর্তী পরিবারগুলো ভেঙে, না, সেগুলো তো উঠেই গেছে। নিউক্লিয়ার ফ্যামিলি যেগুলো, হ্যাঁ, তার মধ্যে আপনারা হলেন এখনো পর্যন্ত সবাই এক জায়গায় রয়েছেন। এটা শুনে আমাদের খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার ছোটবেলায় কোনো স্মরণীয় ঘটনা, এমন একটা গল্প আমি বলছি, একটু স্মরণীয় ঘটনাগুলো বলবেন। যেমন ধরুন, আপনার জন্মভূমিকে কেন্দ্র করে আপনার মা, বাবা, ভাই, বোন বা দাদু, দিদিমা, বা আপনার স্কুল, আপনার সাংস্কৃতিক জীবন বা গান, লেখালেখি, এইসব নিয়ে একটা কোনো মজাদার গল্প আপনার কাছে আমরা। আসলে মজাদার গল্প তো টুকটাক অনেক থাকে, কিন্তু এই যে স্মরণীয় যে ঘটনা বলছেন, আমার যখন আমি সেই প্রাইমারি স্কুলে যখন পড়ি, আমাদের স্কুলের একদিক দিয়ে হাওয়া ঢুকতো আর একদিক দিয়ে বেরিয়ে যেত। আপনাদের মুলিবাসের বেড়া আপনি দেখেছেন কিনা জানি না। আমাদের স্কুলের ওদিকে মুলিবাসের বেড়া এবং গরু একদিক দিয়ে ঢুকতো, ছাগল ঢুকতো। উপরে টিন ছিল, সাইডে আমাদের কদম গাছ ছিল। আচ্ছা, একটা কদম গাছ। আপনার রবি ঠাকুরের কথা আছে, যখন আপনার এই বর্ষার সময় বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, তখন তো আর এইসব কিছু বুঝতাম না। এখন সেই জিনিসগুলো, তখন ওই
বকুল ফুলের গন্ধ পেতাম আর কি, কদম ফুল, সরি কদম ফুল, বকুল ফুল নয়, কদম ফুল, কদম ফুলের গন্ধ পেতাম। তা আমার স্কুলে দুটো স্মরণীয় ঘটনা রয়েছে। আর যদি মজাদার ঘটনার কথা যদি বলেন, টুকটাক মজাদার ঘটনা তো অনেক থাকে, কিন্তু জীবনে যেটা প্যাথোজ বলে জীবনে, ধরুন যে আপনার একটা তার আপনি বিনা রয়েছে এমনি, যদি তাতে যদি কোনো কিছু দিয়ে আঘাত যদি করা হয়, তাহলে যে ঝঙ্কৃত যেটা হয় সেই রেশটা কিন্তু অনেক দিন থাকে। তা আমার জীবনের মানে সেই প্রাথমিক স্কুল যেটা প্রাথমিক বিদ্যালয়, তার আমি দুটো ঘটনা বলছি, খুব সংক্ষেপে বলছি, খুব সংক্ষেপে বলছি। ধরুন টিফিন যখন হতো, আমাদের স্কুলের সামনে ছিল বিশাল একটা বট গাছ। বট গাছ আমরা সবাই দেখেছি আমরা, এবং বট গাছের ওই যে মূল কাণ্ডটা তো পরে বোঝা যায় না, পরে ওই বিশাল বিশাল কাণ্ডগুলো একদিক থেকে আরেক দিকে চলে যায়, এবং কাণ্ডটাকে ঠিক রাখার জন্য নিচে যে ঝুড়ি যেগুলো নামে সেগুলোই কিন্তু পিলার হিসাবে সেগুলো ওই গাছের ক্ষেত্রে ব্যবহার হয়। তা আমাদের ওই গাছটা চারিদিকে ওরকম ভাবে পাখা মেলেছিল আর কি, ছড়িয়ে ছিটিয়ে গাছটা আমাদের ছিল। সামনে ওই যে ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। তা এই যে গ্রামের, তা আমাদের যে বিদ্যালয় সত্যি একটা প্রাকৃতিক পরিবেশে একটা অদ্ভুত, তার এই যে আপনার সঙ্গে কথা বলছি, আমার চোখের সামনে কিন্তু সেই বিদ্যালয়টা ভেসে উঠছে। ছোটবেলা অনেক দুষ্টুমি করে। তা আমি তখন কি করছিলাম, ওই যে গাছের ওই যে প্রকাণ্ড যে হচ্ছে গিয়ে যে ডাল যেটা, ওর উপর একদিক থেকে আর একদিকে আমি দৌড়াদৌড়ি করছি, বা ছেলেরা আছে ধরে ধরে উপরে উঠেছি। তারপর কি হয়েছে, ঘন্টা পড়ে গেছে, আমার ক্লাসে ঢুকতে একটু দেরি হয়েছে। তাই ইতিমধ্যে একটি ছেলে বলছে যে স্যার ব্রজেন কিন্তু ওই যে বট গাছ আছে, বট গাছের ওই উপর দিয়ে দৌড়াদৌড়ি করছিল। আমাদের লতিফ স্যার ছিলেন। আমাদের যেটা পড়ে ওটা ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতর পড়ে, বোয়ালমারী থানা, ফরিদপুর জেলা বোয়ালমারী থানা, নিধিপুর গ্রাম, আমার যে বাড়িটা, আমার যে জন্মভূমি আর কি। তা তখন উনি বললেন যে যা বেত নিয়ে আয়। তখন একটি ছেলে গিয়ে বেত নিয়ে এলো, আর স্যার আমাকে আচ্ছা করে স্যার আমাকে মারলেন যে তুই যদি ওই গাছ থেকে পড়ে যেতিস তাহলে তোর কি অবস্থা হতো তুই বলতো। তারপরে অদ্ভুত ভাবে দেখুন, ওই যে বেত নিয়ে আমাকে মারলেন, মারার পর উনি ওই চেয়ারে বসেই উনি বেতটা এরকম ভাবে ছুঁড়ে মারলেন। আর আমাদের পার্টিশন বলতে যেটা ছিল সেটাও ছিল ওই মুলি বাঁশের বেড়া দেয়া, তাতে গিয়ে ঠক করে গিয়ে সেই লাগলো মানে ওই যে কঞ্চিটা প্রায় সেই ওখানে প্রায় ঢুকে এরকম ভাবেই রইল। তারপরে স্যার কি করলেন, এইভাবে বসে এরকম ভাবে বসে আছেন, তখন চোখ দিয়ে হু করে জল পড়ছে স্যারের। আমার সারা স্কুল জীবন না, আমার এই যে সারা সেই স্কুল থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি পর্যন্ত সে একবারই আমি সেই মার খেয়েছিলাম। তারপরে আমি রবীন্দ্রনাথের সেই যে কবিতা গান্ধারীর আবেদন, দণ্ডিতের সাথে দণ্ড যাতা কাঁদে যাবে সর্বশ্রেষ্ঠ সে বিচার, সেটা কিন্তু জীবন দিয়ে উপলব্ধি করতে পারলাম। এবং সেই ঘটনাটা কিন্তু আমি সারা জীবনে এখনো আমাকে অনুপ্রেরণা দেয়। এবং আমি যেহেতু শিক্ষকতা করতাম, এই ঘটনা আমি যখনই সুযোগ পাই আমি ছেলেদের সামনে আমি তুলে ধরতাম। এবং সত্যিই যদি ছেলেদের বলতে ছাত্রছাত্রীদের মানে অভিভাবক তো নই, পিতার মতো মাতার মতো স্নেহে যদি সত্যিই তাদের যদি পড়ানো যায়, যদি তারা ভিতর থেকে সেটা গ্রহণ করে এবং তাদেরকে যদি সেইভাবে শাসন যদি করা যায়, তাহলে সেটা কিন্তু তারা সেই শাসনটাকে মনে প্রাণে সেটা গ্রহণ করে। সেটা আমি আমার নিজেরও শিক্ষকতা জীবনে আমি দেখেছি আর কি। যে একটা কথা আছে না আপনার, যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তারপর আর একটা ঘটনা, ধরুন হাফিজুর বলে একটা ছেলে ছিল, 3তে আমরা তখন পড়ি, ওরা 3 ভাই ছিল, একজন 1, একজন 2, একজন 3। হঠাৎ করে একদিন স্কুলে গেছি, স্কুল কিছুদিন ছুটি, তারপরে একদিন স্কুলে গেছি, স্কুলে গিয়ে শুনছি হাফিজুর আর নেই। তারপরে আমরা আমাদের স্কুল থেকে ওদের বাড়ি ছিল হচ্ছে 1.5 মাইলের মতো। এবং আমি
আপনার হচ্ছে গিয়ে ওই হয়তো আমি ফার্স্ট হচ্ছি, ও সেকেন্ড হচ্ছে, ও সেকেন্ড হচ্ছে, ফার্স্ট হচ্ছে। আর একজন আমার বন্ধু ছিল দীপক বলে, সে পরবর্তী জীবনে সে ডাক্তার আর কি, আমাদের ক্যালকাটা মেডিকেলের অধ্যাপক সে এখন। আমরা তিনজন এরকম, আমরা ওই প্রাইমারি থেকে আমরা তিনজন এইভাবে করতাম। আমরা অনেকে আমরা সেখানে গেলাম, তা সেখানে গিয়ে দেখলাম যে তাদের ঘরে ঢোকার যে একটা কাচারি যে ঘর, সেখানে ঢুকতে একটা বকুল গাছ, তার পাশে একটা প্রশস্ত জায়গা, সেখানে 3 ভাইকে সেই সাদা কাপড় দিয়ে ঢাকা। সেটা সারা জীবনে আমি, এবং এইটা নিয়ে আমি একটা আপনার ওই ছড়া একটা কাব্য একটা লেখা আমি শুরু করেছি। এটা নিয়ে আমার প্রায় 70% আমার লেখা হয়ে গেছে, প্রায় 70%। তারা 3 ভাই, তারা ডোঙা নিয়ে তারা গেছিল, একটা বিল ছিল, বিশাল বিল, সেখানে তারা ডোঙা নিয়ে ওই শাপলা তোলার জন্য তারা তুলতে তুলতে যাচ্ছিল। অনেক বড় কাহিনী। যাই হোক, সেই শাপলা তুলতে গিয়েই ডোঙাটা হচ্ছে গিয়ে ডুবে যায়, তারপর 3 ভাই ওখানে সলিল সমাধি। এই দুটো ঘটনা কখনো আমি ভুলতে পারবো না। এই দুটো ঘটনা আমাকে সারা জীবন আমাকে হর্ন করে বেড়ায়, 100 বার হর্ন করে বেড়ায় আমাকে। আপনি এই যে গল্পটা বললেন না, গল্প না, এটা তো কাহিনী আমার জীবনে। এই কথাতে আমার মনে পড়ে গেল বজবজে, আপনি যেহেতু থাকেন আমি বলছি, বজবজ প্রাইমারি স্কুলে, তালতলা প্রাইমারি স্কুল ছিল, আমি ওই স্কুলে পড়তাম ছোটবেলায়। তালতলা তার সামনে ওই বিরাট একটা দিঘি ছিল, আর ওখানে একজন মাস্টারমশাই ছিল, ঋষি মশাই। আচ্ছা, ওনার আঙুলগুলো এরকম বেঁকা ছিল। আচ্ছা, হ্যাঁ, তা উনি ছাত্রদের মারতেন ঠিকই, এই যে আপনি বললেন মারছেন না, মানে ভীষণ শাসন করতেন, কিন্তু আবার টিফিন বেলায় তাদের প্রত্যেককে ডেকে উনি প্রতিদিন একটা টিফিন ক্যারিয়ারে করে কেক নিয়ে আসতেন, সেই কেকটা সমস্ত বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিতেন। তা আমরা সেই ঋষি মাস্টারমশাই যখন ক্লাসে আসতেন, আমাদের মনে হতো যে এটা মানে স্বর্গ থেকে কোনো ঋষি আমাদের সামনে চলে আসছে, আমাদের সামনে চলে আসছে। এই আপনি বললেন না, আমার চোখে একদম পুরো মনে হয় ঋষি মাস্টারমশাই কথা ভেসে উঠলো একটা। আসলে আমরা যখন বড় হয়েছি না, তখন আমরা সবার জীবনেই দেখবো এমন শিক্ষক আমরা অনেকেই পেয়েছি, শিক্ষক আমরা পাইনি, অনেকেই আমরা এরকম শিক্ষকের তার কিন্তু সন্ধান পেয়েছি। তখন দিনগুলোই অন্যরকম। তখন ছেলে বাচ্চাদের মানে একজন মাস্টারমশাই যে কতটা ভালোবাসতে পারেন, মানে যেটা এখন আমরা দেখতে পাই না। কিন্তু সেইটা আপনি চিন্তা করুন, সেই লাঠিটা তখন ছুঁড়ে ফেলে তখন তিনি এরকম ভাবে এরকম রয়েছেন, 2 চোখ দিয়ে হু করে জল পড়ছে নিচের দিকে। এইটা আমি মাস্টারমশাইকে দেখেছি, উনি মারতেন, ভীষণ মারতেন, কিন্তু আবার ভালোবাসতেন। ঠিক আছে, আমি পরের কোশ্চেনে আসছি। আচ্ছা, এই যে আপনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেছেন, এটা ঠিক মানে কোন সময় থেকে আপনি এই জায়গাটায় এসেছেন? কোন সময় মানে কি, যে আমি তো প্রকৃতপক্ষে আমার জন্ম হচ্ছে গিয়ে ইস্ট পাকিস্তান। আচ্ছা, তারপরে আমি বাংলাদেশ দেখেছি, বাংলাদেশ থেকে আমি ভারতে এসেছি। তা ভারতে আমি যখন আসি, তখনই যদিও এখানে আমার 2 দাদা ছিলেন, দিদি ছিলেন, কিন্তু আমার যে একটা একাকিত্বটা, আচ্ছা ধরুন ওখানে, এবং এইটা আমাদের ওখানে একটা ব্যাপার যেটা ছিল, ধরুন মাধ্যমিক যখন পরীক্ষা দেয়া হতো, তখন বাড়ি থেকে অনেক দূরে আমাদের সিট পড়তো। আচ্ছা, এবং ওই তরুণ বন্দ্যোপাধ্যায়ের ওই যে গান না, মধুমতি যায় বয়ে যায়, ওই মধুমতির তীরে কামারখালী বলে একটা স্কুল ছিল, ওখানে আমাদের মাধ্যমিকের সিট পড়েছিল। আচ্ছা, এবং ওখানে আমাকে প্রায় 1 মাস থাকতে হয়েছিল। তা আমি যেহেতু সবার ছোট, বাড়িতে থেকে পড়াশুনো করি, তা একাকিত্ব বোধ যেটা, সেটা তার আগে কখনো বুঝতে পারিনি। আচ্ছা, তা তখন পরীক্ষা দিয়েছি ঠিকই, কিন্তু তাহলেও এই যে একাকিত্বটা, এটা মাঝে মাঝে আমাকে যেমন উদাস করে তুলতো আর কি। তারপর পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমাদের একটা টালির ঘর ছিল, তার চারিদিকে ঘোরানো বারান্দা ছিল। তা ওই যে বারান্দা পশ্চিম দিকে যে একটা বারান্দার ওখানে আবার একটা কাঠের একটা রুম ছিল। তা ওই রুমের জানলা খুললেই একটা আমাদের বাগান ছিল। আচ্ছা,
তা একদিন ওই বাগানে একটা টগর ফুলে দেখলাম যে একটা হচ্ছে গিয়ে প্রজাপতি এসে বসেছিল। তারপরে আমি 4টে লাইন আমি লিখেছিলাম, সে লাইনগুলো আমার এখন মনে নেই। আচ্ছা। তারপরে আমি এখানে যখন এলাম, তারপরে ধরুন 11টা আমি পড়েছিলাম পর্ণশ্রী কলেজে। আচ্ছা। তারপরে আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে যেটা ভর্তি হলাম, এবং ওই যে এ নিয়ে যদি একটা প্রেরণা ধরুন একটা থাকে, একটা ভালোবাসা তৈরি হয় সাহিত্যের প্রতি। ভালোবাসাটা যদি বলেন তাহলে সেটা বলবো হচ্ছে কি আমার বাবা। আচ্ছা। বাবা লিখতেন না, বাবা নিমগ্ন পাঠক ছিলেন। আচ্ছা। বাবা তখন ওরিয়েন্টাল সেমিনারি ছাত্রও ছিলেন, তখন আমাদের জোড়াসাঁকো এই যে। তারপরে যে কোনো কারণের জন্য হয়ে বাবার পড়াশোনাটা আর বেশি দূরে এগোয়নি, তিনি তারপরে ওখানে চলে যান। তা বাবাকে দেখতাম যে বাবা যখনই সময় পেতেন, আমাদের জায়গা জমি ছিল, আর কোনো কিছু ছিল না আর কি, তখন 1 ফসলি জমি হতো। আর বাবা তখন কি করতেন, যখনই সময় পেতেন ওই দুপুরে হোক সন্ধ্যার দিকে হোক, তিনি হচ্ছেন গিয়ে ওই আপনার ওই বই নিয়ে, শরৎচন্দ্রের বই, উপন্যাস, রবীন্দ্রনাথের উপন্যাস, সেই জন্য হচ্ছে নিমগ্ন পাঠকই। ওই যে বাবার এই যে ব্যাপারটা, এটা আমার মনে হয় একটা অবচেতন মনে, পরে আমি বুঝেছি, তখন বুঝতে পারিনি। এবং বাবার ছাত্র জীবনের যে কবিতাগুলো, সেই কবিতাগুলো বাবা মুখস্থ বলতেন। আচ্ছা। হ্যাঁ, যে পথে পড়া মেয়ে আহা, কালে রানী নূরজাহা, দিন কাঙালের মেয়ে ভারত ঈশ্বরী, আজি যাকে অমৃত বলি, কারি তার বিষে জ্বলি, এরকম ভাবে বাবা অনর্গল কবিতা বলে যেতেন। কাল লেখা, কখনো কোনোটা বলছেন মানকুমারী বসু, তারপরে কখনো বলছেন হচ্ছে যে কুসুম কুমারী দাস, ওই যে আপনার হচ্ছে গিয়ে জীবনানন্দ দাশের হচ্ছে গিয়ে মা, হ্যাঁ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, হ্যাঁ, তারপর করিতে পারি না কাজ, সদা ভয়ে সদালা, সংশয়ে সংকল্প সদা চলে, পাছে লোকে কিছু বলে। তারপরে ধরুন জসিমউদ্দিনের যে লেখাগুলো, বাংলাদেশের কথা যখন বললেন তখন আমার এই কথাটাই মনে এলো, কবি জসিমউদ্দিনের কথা। হ্যাঁ, আপনি ওই বাংলাদেশ সম্পর্কে এমন বলুন, আর যদি কবি জসিমউদ্দিনের কোনো কিছু। না, সে জসিমউদ্দিন, আপনি বলুন। হ্যাঁ, জসিমউদ্দিন সম্বন্ধেও আমি কিছু কথা বলবো। তা আপনি এই যে প্রভাবের কথা বলছিলেন, তারপর আমার যে স্কুল যেটা 11 ক্লাস, আমাদের ছিল ডক্টর হচ্ছেন গিয়ে পি সেনগুপ্ত। আচ্ছা। উনি ক্যালকাটা ইউনিভার্সিটির খুব ব্রাইট স্টুডেন্ট ছিলেন। উনি ডক্টরেট করে পর্ণশ্রী কলেজে উনি প্রথমেই ঢুকেছিলেন, ইংরাজির অধ্যাপক। উনি ড্যাফোডিল পড়াচ্ছিলেন। আচ্ছা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস পড়াতে উনি চলে গেলেন জীবনানন্দের 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে। হ্যাঁ, ওই এইটা উনি বললেন, বনলতা শুনে উনি চলে গেলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। উনি অনর্গল, উনি জীবনানন্দ, সেই আপনার ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে উনি জীবনানন্দর কম্পারিজন উনি করলেন। সেখানে আমার ভিতরে একটা দাগ কেটে গেল। কবিতার প্রতি একটা ভালোবাসা, সাহিত্যের প্রতি একটা ভালোবাসা এইভাবে তো জন্মায়, সেইভাবে একটা দাগ পড়ে গেল। তারপরে আমরা যখন নিউ আলিপুর কলেজের ছাত্র, আমি সৌমিত বসু, আমরা দুজন মিলে হচ্ছে কি, আর একটা ছেলে ছিল, তার নাম এই মুহূর্তে মনে পড়ে না। তা আমরা যখন অপ্রিয়র যখন থাকতো, আমরা ওই কবিতা ইত্যাদি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতাম। এই জিনিসগুলো আলোচনা করতে করতে আমরা তৃষ্ণা বলে একটা পত্রিকা বের করেছিলাম। এবং সেখানেই আমার প্রথম যে লেখা বলেন, তার আগে একটা জায়গায় বিদ্যাপুরের একটা জায়গায় কোথায় বেরিয়েছিল আমার খেয়াল নেই। হ্যাঁ, তখন ওখানে আমার একটা তৃষ্ণা পত্রিকাতে আমরা নিজেরা করেছিলাম, সেখানে আমার প্রথম লেখা বেরোয়। আর আপনি জসিমউদ্দিনের কথা বলছেন, তখন আমরা সম্ভবত 7 কিংবা 8-এ পড়ি। সিরাজ স্যার গেম টিচার, তা উনি আমাদের ক্লাসে এসেছেন, বাংলা মাস্টারমশাই উনি আসেননি। জসিমউদ্দিনের প্রভাবটা দেখুন। তখন হচ্ছে গিয়ে সিরাজ স্যার বলছেন, তোদের আজকে কোনটা তোদের পড়া আছে? আমরা বললাম জসিমউদ্দিনের। দাওয়াত, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে, গাছের ছায়, লতায় পতায়, উদাসী বনের বা এই যেটা। তা উনি তখন এ এক গা ও এক গা মধ্যে দুদু মাঠ, ধান কাউনের লেখন লিখি করছে সদা পাঠ। তখন তিনি হচ্ছেন গিয়ে ওই যে আপনার নকশি কাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, এইটা তিনি হচ্ছেন গিয়ে মানে স্যার প্রায় ওই ক্লাসের পুরো ওইভাবে আউড়ে গেলেন। তাহলে জসিমউদ্দিনের প্রভাবটা দেখুন। এবং আমাদের স্কুলে তখন কবর কবিতাটা, আমার দাদা হচ্ছে গিয়ে দাদু হতো, আমি হতাম গিয়ে নাতি।
বুঝতে পেরেছেন? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতিলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। মানে একদম মনে হচ্ছে চারিদিকে একদম নিস্তব্ধ। তা জসিমউদ্দিনের যদি আপনি সেইভাবে তার যদি কবিতায় যদি যান, তাহলে দেখবেন যে জসিমউদ্দিন বলছেন, কালো জল তার মাঝি আছে কে বা কাকের চক্ষু নিয়া। তাহলে কাকের চোখের সঙ্গে উনি জলের তুলনা করছেন। সেগুলো তো তখন বুঝিনি, সেগুলো এখন সেগুলো অনুভব করি যে কবির যে রূপক একটার সঙ্গে আর একটার এই যে টানা, এইগুলো কবি একটা কবিতা কিভাবে চিরকালীন হয়ে যায়, এই যে রূপক গুলো এইগুলো। এবং জসিমউদ্দিনের তো পল্লী কবি জসিমউদ্দিন বলতেন যে আমাকে পল্লী কবি বলো তোমরা, তাহলেই আমার ভালো হবে। এবং আপনি জানেন কিনা জানি না, আনসারদা ছিলেন প্রান্ত দেশ বলে, তারা হচ্ছে গিয়ে মোজাম্মেল বলে একটি ছেলে, তারা এই জসিমউদ্দিনের সংখ্যা বের করলো এই কিছুদিন আগে আর কি। জসিমউদ্দিনের যদি দেখেন তাহলে তো ওই মতান্তরে হচ্ছে গিয়ে আপনার 1903, কেউ বলে হচ্ছে গিয়ে 2 কিংবা 4 তার হচ্ছে গিয়ে জন্ম। তাহলে দেখুন এত বছর পর জসিমউদ্দিনের উপর সংখ্যা বেরোচ্ছে। এবং বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন শেখ মুজিবুর রহমান একে বলছেন, জসিমউদ্দিনকে বলেছে, বড় ভাই তোমাকে আমি আমার জাতীয় কবি করতে চাই। এটা আপনারা জানেন কিনা জানেন না। হ্যাঁ, তিতাস চৌধুরী বলে, উনি হচ্ছেন তাহের চৌধুরী ওনার নাম। উনি অধ্যাপক, বাংলার অধ্যাপক, এবং জসিমউদ্দিনের উপর ওনার রীতিমতো গবেষণাপত্র রয়েছে। এবং তাকে উনি একটা চিঠিতে এই ঘটনাটা উনি জানিয়েছিলেন, এবং তাতে বলছেন যে তুমি আমাকে দূরে ঠেলে দেবে, হ্যাঁ জাতীয় কবি করবে, কিন্তু তাতে বলছেন যে তুমি আমাকে দূরে ঠেলে দেবে, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। এবং দীনেশচন্দ্র সেন অপর কবিতাটা, তখন জসিমউদ্দিন হচ্ছেন গিয়ে ফরিদপুর, যেটা রাজেন্দ্র কলেজে তখন হচ্ছে বিয়ে পড়েন আর কি, বাংলাতে তখন বিয়ে পড়ছেন, তখন এখানে দীনেশচন্দ্র সেন অপর কবিতাটা তখন পাঠ্য করেছিলেন আর কি। আচ্ছা, বড়দের সঙ্গে সঙ্গে আপনি ছোটদের অনেক ছড়া লিখেছেন, তা আপনার প্রিয় ছড়া বই কোনটা? এইভাবে যদি বলেন, আপনি যদি বলেন ধরুন আমার অনেকগুলো সন্তান, আপনার প্রিয় সন্তান কোনটা, তার কি উত্তর দেবো বলুন? তার কোনো উত্তর হয় না। না, ধরুন যে সবারই তো এক একটা বৈশিষ্ট্য থাকে, ধরুন এই বইয়ের এই বৈশিষ্ট্য, সেই বইয়ের সেই বৈশিষ্ট্য। তা প্রত্যেকটা বই তো ধরুন সন্তান তুল্য, বড়দের হোক সেই ছোটদেরই হোক। সুতরাং ওইভাবে না আমার কাছে যে এইটা ভালো ওইটা মন্দ, কোনো ধরুন এক একটা সেই আমার বই, কোনোটা ধরুন একটা পুকুর, কোনোটা নদী, কোনোটা নালা, কিন্তু সবারই কি হচ্ছে আমার নিজের কাছেই, তাতে যখন অবগাহন করি এক এক সময় তার মানে এক এক ভাবে সেই আমি নিজেই আবার সেখান থেকে আবার সেই মগ্ন হই আর কি, মগ্ন চৈতন্য আর কি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, এখনকার যে শিশু সাহিত্য চর্চা হচ্ছে আর কি, আর আপনাদের সময় যেমন শিশু সাহিত্যের যে চর্চা ছিল, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য তো থাকবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। পার্থক্য থাকা, স্থান কাল পাত্রভেদে সবকিছু পরিবর্তন এবং এটাই কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ আমার যেটা মনে হয়, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। আগে ধরুন না কেন, আগে যে জিনিসটা আমাদের সমাজ সংসারে, আগে ধরুন যৌথ পরিবার ছিল, এখন যৌথ পরিবার নেই। যৌথ পরিবারের অনেক ঋণাত্মক দিকও ছিল, ধনাত্মক দিকও ছিল, পজিটিভ দিকও ছিল, নেগেটিভ দিকও ছিল। তা আমাদের তখন কি হলো, আমাদের হচ্ছে গিয়ে পরবর্তীতে হলো গিয়ে এখন আমরা যেটা আছি সেটা আমাদের নিউক্লিয়ার পরিবার, আমরা যেটাকে বলি যে আমাদের সমস্ত কিছু আমাদের যেন ভেঙে চুরে গেছে। আমরা মনে করেছিলাম নিউক্লিয়ার পরিবারে এসে আমরা বুঝি ভালো থাকবো, আমরা সেইটা মনে করেছিলাম। এবং আপনি যদি আমাদের মানুষের চিন্তা ভাবনার যদি বিবর্তন যদি দেখেন, কোন ধরনের বিবর্তন, দার্শনিক বিবর্তন, তাহলে প্রথম যে মানুষ যারা ছিল তাদের চিন্তা ভাবনা ছিল যে কসমোসেন্ট্রিক, মহাবিশ্ব কেন্দ্রিক, তারপর হচ্ছে লোগোসেন্ট্রিক, যে ঈশ্বর কেন্দ্রিক, তারপরে যে আমরা যে যুগে বাস করছি এটা ইগোসেন্ট্রিকের, আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিকের যে রূঢ় যে জায়গাটা, এটাই হচ্ছে গিয়ে আমাদের
নিউক্লিয়ার যে পরিবার, সেই পরিবারগুলো, এগুলো হচ্ছে এক একটা বিচ্ছিন্ন যেন দ্বীপের মতো। সেখানে সুখ দুঃখ ছিল, ভালো মন্দ ছিল। তাহলে আগের যে লেখা, তাহলে আগের লেখা ওই ব্যাপারটা আসবে, এখনের লেখা এই ব্যাপারটা আসবে। তারপর ধরুন পলিউশন, আগে এই পলিউশনটা ছিল না। আমার ছোটবেলা আমি বিলের জল খেয়েছি, পুকুরের জল খেয়েছি, নদীতে যেভাবে স্নান করেছি, সে নদী নেই, সে পুকুর নেই, সে বিল নেই, সমস্ত কিছু পলিউটেড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন যে লেখা যেগুলো আছে তাতে এই পলিউশনের কথা আসবে। আচ্ছা, তাহলে এই যে জীবনানন্দ দাশ ধরুন বলছেন পৃথিবীর গভীরতর অসুখ এখন, আমরা সেই জিনিসগুলো আমরা টের পাচ্ছি না। একজন কবিকে বলা হয় দূরদর্শা, কেন বলা হয়? মানে তিনি যেন ভবিষ্যৎটাকে তিনি যেন আমাদের দেখতে পান। হ্যাঁ, দিকে দিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, রবি ঠাকুরের কথা আজ পৃথিবীদের দিকে তাকিয়ে তাই মনে হচ্ছে। তাহলে কোন কোন কবি কিন্তু সময়কে অতিক্রম করে থাকেন, আচ্ছা, আর কোন কোন কবি সেই সময়ে স্ট্যাগনেন্ট হয়ে থাকে। তা আধুনিককে সময়ের সঙ্গে যে যত হচ্ছে একটা সমানুপাতিক একটা সম্পর্ক থাকে, আধুনিকতার সঙ্গে বর্তমান কালের একটা সমানুপাতিক সম্পর্ক, বিজ্ঞানের ভাষায় আমরা যেটা বলি ডাইরেক্টলি প্রপোর্শনাল, নট ইনভার্সলি। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা যদি দেখি, প্রথমে আমি বললাম স্থান কাল পাত্র ভেদে কিন্তু সমস্ত কিছু পরিবর্তন হয়। তাহলে এখনের যে সমাজ, যে ব্যবস্থা যেগুলো, তাহলে এখনের সাহিত্য, তাহলে এই সমাজ, এই তার আমি সার্বিক যে অবস্থাটা, আপনি সেখানে আর্থিক অবস্থা, মানসিক অবস্থা, সমস্ত কিছু, সামাজিক অবস্থা, সমস্ত কিছুকে কিন্তু সেইভাবে আপনাকে ধরতে হবে। সুতরাং স্বাভাবিকভাবেই সেই জিনিসগুলো আপনার পাল্টে যাবে। তাহলে পাল্টে গিয়ে গিয়ে ধরুন রবীন্দ্রনাথ যে চোখে দেখে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ পুড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে। আবার তিনিই লিখছেন ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ঢালে ঢালে পুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জন গায়, ভেনুবনে মর্মরে দক্ষিণ বায়। তাহলে রবীন্দ্রনাথ এই যে লিখছেন, তখন প্রকৃতি, তখন কলকাতাতেও প্রকৃতি ছিল, এখন বারুইপুরেও প্রকৃতি নেই, বারুইপুরেও প্রকৃতি নেই, আমাদের বাটানগরে প্রকৃতি নেই, বড় বড় অট্টালিকা, বাটানগর এখন হচ্ছে গিয়ে ইটের পর ইট সাজানো, সব সোনার ওই যে সেইটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোনো জলাভূমি নেই। আপনার ছোটবেলায় যে যখন দেখেছেন, এখন বজবজে গুলো দেখবেন যে হাহাকার। তাহলে আগের লেখক যারা, তাদের লেখায় তো এইটা আসার কোনো ব্যাপার ছিল না। তাহলে এখনের কিন্তু এই জিনিসগুলো আসবে, চলে আসবে। সুতরাং যারা সেই জায়গা দিয়ে লিখতে চায়, মনকে দিয়ে, প্রকৃতির সঙ্গে, রবীন্দ্রনাথ খুব সুন্দর একটা কথা বলছেন, কোথায় তার হচ্ছে কি আপনার চণ্ডীদাস বিদ্যাপতিকে নিয়ে ওনার একটা প্রবন্ধ আছে। তা রবীন্দ্রনাথ বলছেন নিজের পরাণের মধ্যে, অপরের পরাণের মধ্যে এবং প্রকৃতির পরাণের মধ্যে, বা আপনি হৃদয় ধরেন নিন, প্রবেশ করার নামই হচ্ছে গিয়ে কবিত্ব। আপনি চিন্তা করুন, আচ্ছা, আপনার নিজের, অপরের এবং প্রকৃতির, তাহলে সেই জায়গা, তাহলে আমাদের কিন্তু যে কাব্য বলুন না কেন, গল্পই বলুন না কেন, যাই বলুন না কেন, আমাদের এই যে সার্বিক সমাজটাকে যদি আমরা না ধরতে পারি, তাহলে আমরা ব্যর্থ। এবং সেই যে ধরা, আমি কিভাবে ধরবো, সেই জন্য তার শব্দ চয়ন। রবীন্দ্রনাথ নিশ্চয়ই যে শব্দে কথা বলেছেন, আমরা নিশ্চয়ই এখন সেই শব্দে কথা বলবো না। তাহলে আমাদের সেখান থেকে আমাদের অন্য জায়গায় আমাদের ভাষা খুঁজতে হবে। আমাদের হয়তো ছন্দেরও তো নানান আপনার বিবর্তন রয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ নিজেই বলছেন, রবীন্দ্রনাথ নিজেই তো গদ্যের ছন্দের কথা বলছেন, লিপিকাতে তিনি সেই জায়গাটা তিনি অলরেডি শুরু করেছিলেন। তাহলে এখন আপনার একটা ছড়া আমরা শুনতে চাই, রূপকথা সুর। বলুন। ওই ঠাকুমা রূপকথা সুর, ঘুমের ফাঁকে ঘুমুর ঘুমুর, পরিণতপুর চাঁদের চুমুর, ঘুমুর 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 ঘুমুর। পদ্ম পাতায় তারার মালা, ব্যাঙ্কুমারার ফুলের বালা, পক্ষীরাজের পিঠে বসে, আকাশ সাগর পাহাড় চষে, যায় পেরিয়ে রূপকথা সুর, ঘুমুর 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 ঘুমুর। আজলা জলে কাজলা মেয়ে, গাছগাছালি থাকে চেয়ে, কোথায় শালিক কোথায় খড়,
কাজলা মেয়ের নেই রে বর, মন ছল ছল কোথায় হই, ডাগর চোখে ঝাপসা বই, ইঁদুর সবাই দৌড়ের ঘোর, ফুলের সাজে কোথায় ভোর, কোথায় বা সেই স্নেহর টান, কই ঠাকুমা স্নেহের গান, আজলা জলে চাঁদের চুমুর, ঘুমুর 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 ঘুমুর, পরিণ্যপুর চাঁদের চুমুর, ঘুমুর 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 ঘুমুর। বাহ, এইবার আমরা যেটা আর কি শুনতে চাইছি, আপনি তো আলোর ফুলকিতে লিখছেন, আপনার অনেক কিছুই আলোর ফুলকিতে লেখা হচ্ছে, কিন্তু এই আলোর ফুলকি সম্পর্কে আপনার কি ধারণা, এবং ভবিষ্যতে আলোর ফুলকি আরো ভালোভাবে আমরা কিভাবে করতে পারি, এই সম্বন্ধে আপনি যদি কিছু মানে আমাদেরকে শোনান। আসলে আলোর ফুলকিতে আমি নানান ভাবেই আমি সম্পৃক্ত, এবং আলোর ফুলকি বর্তমান ছোটদের শিশু সাহিত্যই বলুন না কেন, বাল্য সাহিত্যের জগৎটা বলুন না কেন, যেভাবে পুষ্টি করছে, এবং শুধু তো এইটা নয়, আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষে তার যে কর্মকাণ্ড সবাইকে নিয়ে যেভাবে চলছে, এটা একটা অনন্য এটা উদাহরণ। শুধু তাই নয়, আপনার এই শিশু সাহিত্য নিয়ে, শিশু সাহিত্য যারা মনে প্রাণে শিশু সাহিত্য করতেন তাদের ডকুমেন্টারি হিসাবে তুলে রাখা প্রবন্ধ, ছড়া, কবিতা, তারপরে বিভিন্ন বই যেগুলো, তার হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত যে আলোচনা, সেই জিনিসগুলো যেভাবে রয়েছে, এটা হচ্ছে গিয়ে একটা বাল্য সাহিত্য বা শিশু সাহিত্যের ঐতিহাসিক নিদর্শনমূলক একটা হচ্ছে গিয়ে পত্রিকা আলোর ফুলকি। এবং আলোর ফুলকির সঙ্গে যারা জড়িত আছেন, রাসবিহারীদার সঙ্গে আমার পরিচয় ছিল, আনসার দা, স্বপন দা, আমরা সবাই যারা আছি, হ্যাঁ। এবং আলোর ফুলকি হচ্ছে গিয়ে একটা অনন্য, ছোটদের একটা অনন্য পত্রিকা। এখানে ভাগাভাগি নেই, এখানে এর লেখা পছন্দ, তার লেখা পছন্দ, এসবের কোনো ব্যাপার নেই। সবাইকে নিয়ে একটা যে আমাদের কথা হচ্ছিল একটা যৌথ পরিবার, এই যৌথ পরিবারের যে একটা সার্বিক যে একটা ভাবনা, এবং শিশু সাহিত্যের বিভিন্ন জায়গায় কিভাবে শিশু সাহিত্য চর্চা হচ্ছে, হ্যাঁ, সেইগুলোকেই আমাদের আলোর ফুলকি তুলে ধরছে। এর প্রচন্ড বিস্তার, এবং আমার মনে হয় ছোটদের নিয়ে যে কর্মকাণ্ড করছেন, এবং এভাবেই আমাদের আলোর ফুলকি আমাদের এগিয়ে যাবে। আচ্ছা, আপনি তো শিশু সাহিত্যিক, তাহলে এই সব শিশুদের জন্য আপনার কি উপদেশ আছে, যেটা শুনে তারা অনুপ্রাণিত হবে তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে? আসলে ছোটদের ব্যাপারটা যেটা না দাদা, আসলে হচ্ছে গিয়ে যে গৌরাঙ্গদেব একটা কথা বলছেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায় বা পরের শেখায়, যেটাই বলুন না কেন, তা হচ্ছে গিয়ে আমাদের নিজেদের ভালো হতে হবে, ইউনিট ভালো হতে হবে। ছোটরা যাদেরকে দেখে শেখে, অর্থাৎ পরিবারগুলো, বাবা মা, যতই আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার আমরা দোষারোপ করি না কেন, তার ভিতরেই আপনি যদি বই পড়েন, ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখলাম একটা জিনিস সরে যাচ্ছে, যে হাতে একটা যখন বই যখন নিলাম, এই বইয়ের সঙ্গে আমার একটা ভালোবাসা আমার তৈরি হয়ে যাচ্ছে। তা ছেলেদেরকে মানে মেয়েদের, তাদেরকে যদি এই ভালোবাসাটা যদি তৈরি করে যদি দেয়া যায়, তাহলে তো তারা এমনিতেই তারা আসবে। সেটা আমাদের নিজেদের দেখাতে হবে যে তোমরা ওটা দেখছো দেখো, কিন্তু এই যে একটা বই, তোমরা বইমুখী হও, বই পড়ে তোমাদের চিন্তার জগৎ যেভাবে যাবে। সত্যজিৎ রায় পথের পাঁচালী করেছেন, কিন্তু পথের পাঁচালীতেও আপনি দেখবেন যে সূক্ষ্ম সূক্ষ্ম যে জায়গাগুলো, সেইভাবে কিন্তু ওইভাবে ফুটিয়ে তোলা যায় না। ওইভাবে মনের কল্পনা দিয়ে, সেই ওইভাবে মনের ওই আপন মনের মাধুরী মিশায়ে তোমার করেছি রচনা, তা ওইভাবে রচনা করতে হয়। এবং সেটা হচ্ছে গিয়ে প্রথম ইউনিট হচ্ছে গিয়ে পরিবার, দ্বিতীয় হচ্ছে গিয়ে বিদ্যালয়, সেখানে হচ্ছে গিয়ে মাস্টারমশাই, এদের কিন্তু প্রভূত অবদান। এই বিদ্যালয়ের যারা হচ্ছে গিয়ে আমাদের যারা ছোটরা, যারা ভবিষ্যৎ আমরা যারা, তাদেরকে হচ্ছে বইমুখী করার জন্য। এবং সেইটা যদি আমরা যদি পারি, আগে তো নিজের বিচারটা করতে হবে, আমি কতটা করতে পারলাম, আমার সন্ততির জন্য আমি কতটা করতে পারলাম, তা কতটা আমি দিলাম, তাদেরকে তো হাত ধরে তাদেরকে আমাকে শেখাতে হবে। তাদেরকে গল্প হোক, কবিতা হোক, ছড়া হোক, তাদের ভিতর সেইভাবে তাদেরকে ঢোকাতে হবে। তাহলেই যদি তাদেরকে, যদি আপনি দেখবেন যে সাঁতার দিতে আমরা ভয় পাই, কিন্তু যখনই আপনি সাঁতার শিখে গেলেন না, উথাল পাথালেও আপনি তখন ভয় পাবেন না, তখন আমার মনে হবে যে ওর ভিতর দিয়ে একটা অদ্ভুত একটা আনন্দ আছে। তাহলে এই আনন্দই কিন্তু আমাদের হচ্ছে সমস্ত কিছুই আমাদের লক্ষ্য। আনন্দাদ্দেব খল্লিমানি ভূতানি জায়ন্তে,
আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দম প্রয়ন্ত ভীষণ ভীষন্তি। আনন্দ থেকেই আমাদের জন্ম, আনন্দের ভিতর দিয়েই আমরা বেড়ে উঠছি, আনন্দেই আমাদের পরিসমাপ্তি। আমাদের সাহিত্য, সাহিত্য হচ্ছে গিয়ে এই আনন্দ। আমাদের ছোটদের ভিতর যদি এই আনন্দ যদি আমরা দিতে যদি পারি, তাহলে তো আমাদের হতাশার কোনো ব্যাপারই নেই। এখানে আমাদেরই সবচেয়ে এই দায়িত্বটা 100 গ্রহণ করতে